রহমানির রহিম। কোরআন শিক্ষার ধারাবাহিক ক্লাসে আগের ক্লাসে আলোচনা করেছিলাম আরবি যুক্ত হরফ সম্পর্কে। আরবি 29 হরফের মধ্যে থেকে 22টি হরফ যুক্ত হয় আর 7টি হরফ যুক্ত হয় না। তো যেই 22টি হরফ যুক্ত হয় সেগুলোকে মুরাক্কাব বলা হয়। মুরাক্কাব মানে যে হরফগুলোর পরে অন্য হরফ মিলিয়ে লেখা যায় সেই হরফগুলোকে মুরাক্কাব বলে। তো সেই 22টি মুরাক্কাব হরফ কি সেগুলো আগের ক্লাসে আলোচনা করেছি, এবং মুরাক্কাব হয় না যে 7টি হরফ সেগুলো আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা হবে আমাদের যে 22টি হরফ মুরাক্কাব হয়, যে সেই হরফগুলোর পরে অন্য হরফ মিলিয়ে লেখা যায়। তো সেগুলো বাক্যের শুরুতে আসলে আকৃতি কীরকম থাকে, বাক্যের মাঝখানে আসলে আকৃতি কীরকম থাকে, এবং বাক্যের শেষে আসলে আকৃতি কীরকম থাকে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো যেই 22টি হরফ মুরাক্কাব হয় আরবিতে, অর্থাৎ যে 22টি হরফের পরে অন্য হরফ মিলিয়ে লেখা যায়, তার মধ্যে থেকে প্রথম ছিল বা। আর বা এটা হইতেছে একদাঁতওয়ালা আকৃতির হরফ। আগের ক্লাসে বলেছিলাম যে হরফগুলোর আকৃতি একই রকম, সেই হরফগুলোকে আমরা নুক্তা বা ফোঁটা দিয়ে পার্থক্য করি। তো বা হইতেছে একদাঁতওয়ালা হরফ, একদাঁতওয়ালা আকৃতির হরফ। তো এখানে এক দাঁতের নিচে এক নুক্তা দিলে হবে বা। এটা হইতেছে বার পূর্ণ আকৃতি। বা যখন শব্দের শুরুতে আসে তখন বার আকৃতি এরকম থাকে, বা যখন শব্দের মধ্যখানে আসে তখন বার আকৃতি এরকম, বা যখন শব্দের শেষে আসে তখন বার আকৃতি এরকম। এক দাঁতওয়ালা হরফ এর প্রথমেই হইতেছে বা, এক দাঁতের নিচে এক নুক্তা দিলে বা। তারপরে এক দাঁতওয়ালা হরফ আরেকটি হইতেছে ইয়া। ইয়ার পূর্ণ আকৃতি এরকম। ইয়া যখন শব্দের শুরুতে আসে, এই যে এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, যখন ইয়াটা শব্দের মাঝখানে আসে, এই যে ইয়ার আকৃতি যখন ইয়া শব্দের শেষে আসে। তো এই আমাদের এক দাঁতওয়ালা হরফ দুইটি গেল। তারপরে এক দাঁতওয়ালা হরফের 3 নাম্বার হইতেছে নুন। এক দাঁতের উপরে এক নুক্তা নুন। নুনের পূর্ণ আকৃতি এটা। নুন যখন শব্দের শুরুতে আসে তখন নুনের আকৃতি এটা, নুন যখন শব্দের মাঝে আসে তখন নুনের আকৃতি এটা, এবং নুন যখন শব্দের শেষে আসে তখন নুনের আকৃতি এটা। তারপরে হইতেছে 4 নাম্বারে এক দাঁতওয়ালা হরফের 4 নাম্বার হইতেছে তা। তার পূর্ণ আকৃতি এটা। তারপরে তা যখন শব্দের শুরুতে আসে তখন তা এরকম থাকে, তা যখন শব্দের মধ্যখানে আসে তখন তা এরকম থাকে, তা যখন শব্দের শেষে আসে তখন তা এরকম থাকে। এক দাঁতওয়ালা হরফের সর্বশেষ 5 নাম্বার হইতেছে সা। সার পূর্ণ আকৃতি এটা। সা যখন শব্দের শুরুতে আসে তখন সা এরকম, সা যখন শব্দের মাঝখানে তখন সার আকৃতি এরকম, এক দাঁতের উপরে 3 নুক্তা। সা যখন শব্দের শেষে আসে তখন সার আকৃতি এরকম। তো এই হইতেছে আমাদের এক দাঁতওয়ালা হরফ 5টি। এই 5টি হরফের আকৃতি একই রকম, একই আকৃতির, অর্থাৎ এক দাঁত এই আকৃতির হরফ এগুলোর মধ্যে আমরা পার্থক্য করি কিভাবে? নুক্তার মাধ্যমে। নুক্তা বা ফোঁটা। নিচে এক নুক্তা দিলে হয় বা, নিচে 2 নুক্তা ইয়া, উপরে 1 নুক্তা নুন, উপরে 2 নুক্তা তা, উপরে 3 নুক্তা ফা। এই হলো আমাদের এক দাঁতওয়ালা হরফ 5টি। তো এক দাঁতওয়ালা হরফ 5টি। এই 5টি শেষ হওয়ার পরে ধারাবাহিকভাবে আমাদের আসে কোনটা আমরা একটু খেয়াল করি। বা, তা, সা, জিম, হা, খ। বা, তা, সা শেষ, তারপরে আসে ধারাবাহিকভাবে জিম, হা, খ। তো জিম, হা, খ এই 3টা হইতেছে একই আকৃতির হরফ। 3টা হরফ বানানো হয়েছে এই হার মাথা থেকে। আমরা জানি যে হার মাথার নিচে 1 নুক্তা দিলে হয় জিম, হার মাথার উপরে 1 নুক্তা দিলে হয় খ, আর নুক্তা ছাড়া হয় হা। তার মানে এই 3টি হরফ একই আকৃতির। তো আমরা এই 3টি হরফ একই আকৃতির, এগুলোর মধ্যে হরফগুলোর উচ্চারণে পার্থক্য করি কিভাবে, এবং হরফগুলোকে আলাদাভাবে চিনি কিভাবে? নুক্তার মাধ্যমে। নিচে নুক্তা, হার মাথার নিচে 1 নুক্তা জিম, হার মাথার উপরে 1 নুক্তা খ, নুক্তা ছাড়া হা। আচ্ছা, তো এই জিম যখন শব্দের শুরুতে আসে তখন জিমের আকৃতি এরকম। জিম শব্দের মাঝে আসলে তার আকৃতি থাকে এরকম। জিমটা শব্দের শেষে আসলে আকৃতি এইরকম।
তারপরে খ, খর পূর্ণরূপ এটা। খ শব্দের শুরুতে আসলে খ এরকম থাকে, খ শব্দের মাঝে আসলে তার আকৃতি এরকম, খটা শব্দের শেষে আসলে তার আকৃতি এরকম। এটা হার পূর্ণরূপ। হা শব্দের শুরুতে আসলে আকৃতি এরকম, হা শব্দের মাঝে আসলে হা আকৃতি এরকম, এবং শব্দের শেষে আসলে হা এরকম থাকে। এই হলো আমাদের হার মাথা দিয়ে 3 হরফ গেল, শেষ হলো। তারপরে জিম হা খ, এরপরে ধারাবাহিকভাবে কোন হরফটি আসে? জিম হা খ, এরপরে আসে হলো সিন শিন। সিন শিন এই দুইটি হরফ একই আকৃতির, সিন এবং শিন। কি আকৃতি? আকৃতিটা হইতেছে 3 দাঁত। এই যে 1 2 3, 3 দাঁত আছে। বা ছিল 1 দাঁতওয়ালা হরফ, আর সিন হইতেছে 3 দাঁতওয়ালা হরফ, 3টি দাঁত, 1 2 3। তো 3 দাঁত এই আকৃতির হরফ 2টি, সিন শিন। 3 দাঁতের উপরে 3 নুক্তা দিলে হয় শিন, নুক্তা ছাড়া সিন। আচ্ছা, তো সিনের পূর্ণরূপ এটা। সিন শব্দের শুরুতে আসলে এরকম, সিন শব্দের মাঝে আসলে এরকম, আর সিন শব্দের শেষে আসলে এরকম। সিনের পরে শিন, শিন হুবহু সিনের মতোই, শুধু পার্থক্য উপরে 3 নুক্তা। তো শিন শব্দের শুরুতে আসলে এইরকম হবে, শব্দের মাঝে আসলে এরকম হবে, শব্দের শেষে আসলে এইরকম হবে। আচ্ছা, সিন শিন। সিন শিনের পরে ধারাবাহিকভাবে কোন হরফটি আসে? ত দ। সিন শিনের পরে, সরি ত দ না, সিন শিনের পরে আসে সদ দদ। সদ দদ একই আকৃতির হরফ। একই আকৃতির হরফের মধ্যে আমরা পার্থক্য করি কিভাবে? নুক্তা বা ফোঁটার মাধ্যমে। তো সদ হইতেছে নুক্তা ছাড়া, আর দদ উপরে 1 নুক্তাওয়ালা। তো সদের পূর্ণরূপ এটা। সদ যখন শব্দের শুরুতে আসে তখন এরকম, সদ যখন মাঝে আসে এরকম, সদ যখন শেষে আসে শব্দের তখন সদের আকৃতি এরকম। দদের মধ্যে হুবহু একই রকম, সদের মতোই, শুধু পার্থক্য উপরে 1 নুক্তা। উপরে 1 নুক্তা দিলেই দদ, নুক্তা ছাড়া সদ। দদ যখন শুরুতে আসে সদের মতো এরকম, দদ যখন মাঝে আসে তখন সদের মতো এরকম, দদ যখন শেষে আসে তখনও দদ সদের মতোই থাকে। তাহলে শুধু পার্থক্যটা হইতেছে আমাদের সদ আর দদের মধ্যে এই নুক্তা। নুক্তা দিয়ে আমরা পার্থক্য করি, কারণ কি? সদ আর দদ একই আকৃতির হরফ। সদ দদের পরে ধারাবাহিকভাবে আসবে ত দ। ত দ আকৃতি একই, দেখতে একই রকম, শুধু র-এর উপর 1 নুক্তা আর ত নুক্তা ছাড়া। ত দ যখন শব্দের শুরুতে আসে তখন এইরকম থাকে, ত দ যখন শব্দের মাঝে আসে তখন এইরকম, ত দ যখন শব্দের শেষে আসে তখন এইরকম। তো ত দ এমন হরফ যেগুলো অন্য হরফের সাথে মিলিয়ে লেখার সময় এই হরফগুলোর কোনো অংশ বাদ দেওয়া হয় না, পূর্ণ হরফই লেখা হয়। কিন্তু কিছু হরফ এমন আছে যে সেগুলোর মধ্যে আপনারা খেয়াল করলে দেখবেন যে যখন ওই হরফগুলো অন্য হরফের সাথে মিলিয়ে লেখা হয় তখন এই হরফগুলো পূর্ণ হরফ থাকে না। যেমন এই যে সদ দদ, এই হরফগুলো যখন অন্য হরফের সাথে মিলিয়ে লেখা হয় তখন শুধু এই হরফগুলোর মাথা থাকে, ডান পাশের মাথা থাকে। আগের ক্লাসে বলেছিলাম আরবি হরফগুলো মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চিনিতে হয়। এই যে শুধু ডান মাথাটা আছে সদের, আর মাথা বাদ দিয়ে বাকি অংশটা কিন্তু নাই। সদ দদ যখন মিলিত অবস্থায় আসে তখন শুধু এগুলোর মাথা থাকে, বাকি অংশগুলো থাকে না। ঠিক তেমনইভাবে সিন শিনের মধ্যেও খেয়াল করেন, যখন এগুলো মিলিত অবস্থায় আসে তখন শুধু এগুলোর মাথা থাকে, ডান পাশের মাথা থাকে, আর বাকি পরের অংশগুলো আর থাকে না। জিম হা খ এগুলোর মধ্যেও মিলিত অবস্থায় শুধু মাথা থাকে, আর বাকি অংশটা কিন্তু থাকে না। আচ্ছা, শুধুমাত্র এখানে এই যে ত দ এই হরফগুলো মুরাক্কাব হয় যখন মিলিত অবস্থায় যখন আসে তখন এই হরফগুলোর কোনো কিছু ফালানো হয় না, এই হরফগুলো পূর্ণ আকৃতি বাকি থাকে। ত দর পরে ধারাবাহিকভাবে আসে আইন গইন। আইন গইন দেখতে একই রকম, দুইটা হরফের আকৃতি একই, শুধু পার্থক্য নুক্তা দিয়ে আমরা পার্থক্য করব। গইনের উপর 1 নুক্তা আর আইন নুক্তা ছাড়া। আইন যখন শব্দের শুরুতে আসে আইন গইন এরকম থাকে আকৃতি, তারপরে আইন গইন যখন শব্দের মাঝে আসে এরকম আকৃতি, আইন গইন যখন শব্দের শেষে আসে এরকম আকৃতি। আইন গইনের পরে ধারাবাহিকভাবে আসবে ফা কফ। ফা কফ এই দুইটি হরফের আকৃতি কিন্তু একই রকম। আগের ক্লাসে বলেছিলাম ফা এবং কফ এই দুইটির শুরুতে মাথা খেয়াল করলে দেখবেন যে গোল মাথা, তাহলে এই দুইটি হরফ হইতেছে গোল মাথাওয়ালা হরফ। এই দুইটি হরফকে আমরা বলবো কি? গোল মাথাওয়ালা
হরফ। তো গোল মাথার উপরে 1 নুক্তা দিলে হবে ফা, গোল মাথার উপরে 2 নুক্তা দিলে হবে কফ। ফা কফ যখন শব্দের শুরুতে আসে তখন আকৃতি এরকম, ফা কফ যখন শব্দের মাঝখানে আসে তখন আকৃতি এরকম, ফা কফ যখন শব্দের শেষে আসে আকৃতি তখন এইরকম। একটু খেয়াল করলে দেখবেন যে সুন্দরভাবে ঘর বানিয়ে দিয়েছি। এখানে লেখা আছে পূর্ণরূপ, হরফের এটা পূর্ণরূপ। তারপরে হরফের শুরুর রূপ, যখন শব্দের শুরুতে আসে তখন হরফগুলো এরকম থাকে। তারপরে হরফের মধ্যখান, হরফগুলো যখন শব্দের মধ্যখানে আসে তখন হরফের আকৃতি এরকম থাকে। আর এই হইতেছে হরফের শেষ, যখন শব্দের শেষে হরফগুলো আসে তখন শেষের আকৃতি এরকম থাকে। এই লাইনের মধ্যেও একই রকম ছিল। এই হইতেছে হরফের পূর্ণরূপ। তারপর হইতেছে হরফের শুরুর রূপ, মানে শব্দের শুরুতে আসলে হরফগুলো এরকম। এই হইতেছে মধ্যখানের রূপ, হরফগুলো শব্দের মধ্যখানে আসলে এইরকম। এই হইতেছে হরফের শেষ রূপ, হরফগুলো যখন শব্দের শেষে ব্যবহার হয় তখন হরফগুলো এইভাবে আসে। এই ধারাবাহিকভাবে আমি ঘর তৈরি করেছি। তো এখানে ফা এবং কফের মধ্যে বলেছিলাম ফা কফ হইতেছে গোল মাথাওয়ালা হরফ। ফা কফের পরে আসে আমাদের কাফ, লাম, মিম, হা, এই 4টি হরফ। এই 4টি হরফ হইতেছে এমন হরফ যে এগুলো একক আকৃতির, এই আকৃতির অন্য কোনো হরফ নাই। এই জন্য এই হরফগুলোর মধ্যে কিন্তু কোনো নুক্তাও নাই। কাফের মধ্যে, লামের মধ্যে, মিমের মধ্যে, হার মধ্যে কোনো নুক্তা নাই, কারণ এই হরফগুলো একক আকৃতির, এই আকৃতির অন্য কোনো হরফ নাই। যেই হরফগুলো একই আকৃতির একাধিক হরফ হয় সেগুলোর মধ্যে কিন্তু নুক্তা দিয়ে পার্থক্য করা লাগে। যেমন যেটা গোলমাথার হরফ ফা কফ একই আকৃতি, এই জন্য এখানে 1 নুক্তা দিয়ে 1 নুক্তা দেওয়া হয়েছে ফার উপরে আর 2 নুক্তা দেওয়া হয়েছে কফের উপরে পার্থক্য করার জন্য। তো এই 4টি হরফের যেহেতু একক আকৃতির, এগুলোর এই আকৃতির অন্য কোনো হরফ নাই, এই জন্য এগুলোর মধ্যে কোনো নুক্তা দেওয়া হয়নি। এখন আমরা দেখি কাফের পূর্ণরূপ এরকম, কাফের মাঝখানে অ্যাশের মতো একটা চিহ্ন থাকে, এটা হলো কাফ, পূর্ণ কাফ। এটা হলো কাফ যখন শব্দের শুরুতে আসে তখন কাফের মাথায় এরকম কোনাকুনি একটা টান থাকে, এই যে কোনাকুনি একটা টান। কাফ যখন শব্দের মাঝে আসে তখনও কাফের মাথায় একটি কোনাকুনি টান থাকে, আর কাফ যখন শব্দের শেষে আসে তখন কাফের আকৃতি এরকম, পূর্ণ কাফটি লেখা হয়। কাফের পরে হচ্ছে লাম, লামের পূর্ণ আকৃতি এটা। লাম যখন শব্দের শুরুতে আসে তখন এরকম থাকে, শব্দের মাঝে আসলে লাম এরকম, শব্দের শেষে আসলে লাম এরকম। এখানে লক্ষণীয় বিষয়, অনেকেই কাফ আর লামের মধ্যে একটু প্যাঁচ লাগিয়ে দেয়, তাদের বুঝতে সমস্যা হয় কোনটা কাফ কোনটা লাম। তো সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কাফের মাথায় কোনাকুনি একটা টান থাকে, কাফের মাথায় এরকম কোনাকুনি একটি টান থাকে, আর লামের মাথায় কোনাকুনি কোনো টান নেই। তো সুতরাং যেখানে কোনাকুনি টান দেখবো আমরা সেটাকে নির্দ্বিধায় কাফ বলবো, যে কাফের মাথায় কোনাকুনি টান রয়েছে। আর যেখানে মাথায় কোনো কোনাকুনি টান থাকবে না সেটাকে আমরা লাম বলবো। লামের পরে আছে হলো মিম, এটা হলো মিমের পূর্ণ আকৃতি। আর এটা হলো মিম যখন শব্দের শুরুতে আসে তখন, এটা হলো মিম যখন শব্দের মাঝে আসে তখন এই আকৃতি, আর মিম যখন শব্দের শেষে আসে তখন মিমের এই আকৃতি। মিমের পরে হচ্ছে হা, হা যখন শব্দের শুরুতে আসে এই আকৃতি, হা শব্দের না, এটা হচ্ছে হা, হার পূর্ণরূপ। আর হাটা যখন শব্দের শুরুতে আসে তখন এই আকৃতি, হা যখন শব্দের মাঝে আসে তখন এই আকৃতি, আর হাটা যখন শব্দের শেষে আসবে তখন এই আকৃতির। তো আমাদের এখানে একটু মনে রাখতে হবে হা কিন্তু দুইটি হা কিন্তু এখানে আছে। আরবি 29টি হরফের মধ্যে 2টি হা আছে, এই হলো একটি হা, আর এখানে কিন্তু গিয়েছে আরেকটি হা। তো এটাকে বলে বড় হা, এটাকে বলে বড় হা, আর এটা হলো ছোট হা। এই 2টি হার উচ্চারণের মধ্যে পার্থক্য রয়েছে। তো উচ্চারণের পার্থক্য সেটা আমি আগের ক্লাসে বলেছিলাম। এই হার উচ্চারণের মধ্যে গলা চাপিয়ে উচ্চারণ করতে হয়, হা হা হা, গলা চাপিয়ে উচ্চারণ করতে হয়। আর এটা হচ্ছে ছোট হা, এটাকে স্বাভাবিকভাবেই বলা যায় হা হা, খুবই স্বাভাবিকভাবে বলা যায়। তো এই হচ্ছে আমাদের আরবি যেই 22টি হরফ মুরাক্কাব হয় অর্থাৎ যুক্ত হয়, যেই হরফগুলোর পরে অন্য হরফ মিলিয়ে লেখা যায়, সেই 22টি হরফ যখন শব্দের শুরুতে আসে, শব্দের মাঝে আসে, শব্দের শেষে আসে, তখন আকৃতি কীরকম হয় সেটা আমি এখানে বোর্ডের মধ্যে লিখে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তাছাড়া আর বাকি যে 7 হরফ মুরাক্কাব হয় না সেগুলোর পরে তো অন্য হরফ মিলিয়ে লেখা যায় না, তো সেটাও আমি আগের ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো
এটা আমরা একটু মনে রাখবো এবং একটু বেশি বেশি প্র্যাকটিস করব, তাহলে আমাদের জন্য শেখাটা সহজ হয়ে যাবে।